তাহলে বহুদিন পর। এতদিন কোথায় ছিলাম মিথ্যা কথা বলবো না। এক তো পুজো চলছিল, সেই জন্য। আর একটা হচ্ছে এই পুজোর মাঝখানে আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছিলাম, আর সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে গলার আওয়াজের অবস্থা খুবই বাজে ছিল, আর যেখানে গলা থেকে আওয়াজই বেরাচ্ছে না সেখান থেকে ভিডিও বানানো তো বিলাসিতা, তো ভিডিও বানাবো কী করে। তো দীর্ঘ বহুদিন পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে, ভালো লাগছে। তো যাই হোক, এইসব নিয়ে সময় বেশি নষ্ট করবো না, সোজা কথায় আসি। তো আজকের মানডে নাইট রতে কী কী হলো, কীভাবে ক্রাউন জুয়েলের বিল্ড আপ করা হলো। রোমান রেন্স তো আগের সপ্তাহে রিটার্ন করে গেছিলো, আজকে তার কী রোল ছিল সেগুলোকে নিয়েই কথা হবে। আর আমার মতামত কি রটাকে নিয়ে সেটা নিয়ে একটু কথা বলবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে তো তোমাদের সবাইকে আমার তরফ থেকে শুভ বিজয়া। অনেকটাই দেরি হয়ে গেল, কিন্তু এটাই আমার প্রথম ভিডিও বলা যেতে পারে পুজোর পর, তো এটা ছাড়ার কোনো ভিডিওতেই বা বলবো। যাই হোক, বিজয়ার শুভেচ্ছা তো আমরা আগের সপ্তাহতেই পেয়ে গেছিলাম, যখন আমরা দেখতে পেয়েছিলাম আমাদের রোমান রিংস রতে রিটার্ন করেছিল। কিন্তু এই উইকের শুরুই হয়েছিল আমাদের ট্রাইবাল চিফ, আমাদের ওটিসি রোমান রিংসের সাথে। যেখানে রোমান রিংস আসে, পুরো ক্রাউডকে অ্যাকনলেজ করতে বলে, সবাই তাকে অ্যাকনলেজ করে, তার জন্য চ্যান্ট হয় ওটিসি রোমান রোমান রিংস, সব ধরনের চ্যান্ট হচ্ছিল। কিন্তু তার কথা শুরু করার আগেই তাকে ইন্টারাপ্ট করে পল হেমন আর ব্রনসন রিড। আর এবার অনেকের মতে যে রোমান রিংস আর ব্রনসন রিডের ম্যাচই আবার কেন হচ্ছে, এরকম মনে হতে পারে। তো আমি তোমাদের বলে রাখি, এইটাই হওয়ার ছিল। তার কারণ হচ্ছে ব্রনসন রিড বিলং করে অস্ট্রেলিয়া থেকে, আর ক্রাউন জুয়েল হচ্ছে পার্থ, অস্ট্রেলিয়ায়। তো অস্ট্রেলিয়ার ছেলে অস্ট্রেলিয়াতে তো ম্যাচ খেলবেই, মানে বিশেষ করে এই সময় ব্রনসন রিড যে পজিশনে আছে আর কি। তো সেই কারণে এই ম্যাচটাই হওয়ার ছিল, আর সেটাই হচ্ছে। তো পল হেমন এখানে আসে। তো পল হেমন সবার প্রথমে কিছু বলতে চায়, মানে প্রথমে তো তারা কিছু বলে না, তারা রোমান রিংসের দিকে তাকিয়েছিল। তো রোমান রিংস বলে, তোরাই কি এখানে শুধু আমাকে দেখতে এসেছিস, নাকি তোরা কিছু বলবি? তখন পল হেমন নিজের হাতে মাইক তুলে নেয়। আর পল হেমন তারপর রোমান রিংসকে জিজ্ঞাসা করে যে পল হেমনকে ধোকা দেওয়ার পর, মানে বিশেষ করে তো পল হেমন রোমান রিংসকে ধোকা দিয়েছিল, কিন্তু পল হেমন রোমান রিংসকে বলছে যে আমাকে ধোকা দেওয়ার পর আমি জানি না তোমার মাথায় কে ওয়াইজ জিনিসপত্র ঢোকাচ্ছে, কিন্তু তুমি এখন ঠিকমতো কথাও বলতে পারো না, আমি তোমাকে শেখাচ্ছি কীভাবে বলতে হয়। তো তখন পল হেমন পুরো ক্রাউডকে বলে, অ্যাকনলেজ ইউর ট্রাইবাল থিফ ব্রনসন রিড, কিন্তু কেউ তাকে অ্যাকনলেজ করে না। তারপর পল হেমন এখানে আজকে বিশেষ করে যেই টপিকটাকে নিয়ে কথা বলছিল সেটা হচ্ছে কিভাবে রোমান রিংস ব্রনসন রিডকে ভয় পায়। আর কেন রোমান রিংস ব্রনসন রিডকে ভয় পায়? কারণ ব্রনসন রিডই একমাত্র সুপারস্টার যার কারণে রোমান রিংস স্ট্রেচারে করে বাইরে গেছিলো আর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। এর আগে তার কেরিয়ারে কখনো তাকে স্ট্রেচারে করে বাইরে যেতে হয়নি। যখন কিনা সে ফুটবল খেলতো বা তার কেরিয়ারের আগে যখন সে ট্রাইবাল চিফ হয়নি, সেই সময়ও কেউ তাকে এতটা বাজেভাবে মারতে পারেনি যে তাকে স্ট্রেচারে করে বাইরে নিয়ে যেতে হবে আর হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু ব্রনসন রিড সেটা করে দেখিয়েছে, আর এই কারণে ব্রনসন রিডকে রোমান রিংস নাকি ভয় পায় পল হেমনের মতে। তখন ব্রনসন রিডও আর কি নিজের হাতে মাইক তুলে নেয়। ব্রনসন রিড তার বাবার কথা বলে, তার কাকার কথা বলে, মানে তার আঙ্কেল আফা, তার বাবা সিকা, তাদের কথা বলে যে তারাও তাদের কেরিয়ারে কখনো স্ট্রেচারে করে বাইরে যায়নি, কিন্তু রোমান রিংস গেছে। তো এইসব কথা বলতে বলতে রোমান রিংস বলে, আচ্ছা তুই আমার বাবা আর আমার কাকাকে নিয়ে কথা বলছিস, আমি জানি তুই আমার বাবা আর আমার কাকাকে চিনিস না, কিন্তু তোর পাশে যে ডাম ম্যাচটা দাঁড়িয়ে আছে সে কিন্তু আমার বাবা আর কাকাকে ভালো মতো চেনে। আর পল, তোর কি মনে হয় যে এখন যদি আমার বাবা থাকতো, আমার বাবা কি বলতো? যে ফাইট ডেম অল। এরকম বলে আর কি রোমান রিংস চ্যালেঞ্জ করে দেয় ব্রনসন রিডকে তার সাথে ফাইট করার জন্য। কিন্তু পল হেমন তখন তার কানে কুমন্ত্রণা দিতে শুরু করে যে না না, তুই এখন যাবি না, তুই তোর সময় মতো যাবি, তুই কেন রোমান রিংসের কথা শুনবি? তো রোমান রিংস বলে, দেখ আমিও এসব অনেক দেখেছি, আমার সাথেও এসব অনেক হয়েছে, আমি জানি ও তোর কানে কানে কী বলছে। ও তোকে এটাই বলছে যে তুই তোর সময় মতো যাবি, তুই এখন ট্রাইবাল চিফের সময় মতো যাবি না। এসে বলছে ঠিক আছে তুই তোর সময় মতোই আয়, আমার কাছে এটা কোনো ব্যাপারই না, তুই তোর সময় তোর জায়গা সব কিছু ডিসাইড কর, কিন্তু আমি তোর জন্য রেডি। তখন পল হেমন বলে, ঠিক আছে তাহলে ব্রনসন রিড তোমাকে তখনই দেখে নেবে যেই ম্যাচে ব্রনসন রিডকে কেউ হারাতে পারে না, যেই ম্যাচে ব্রনসন রিড আনবিটেবল, আর যেই কারণে কিনা ডাব্লিউডাব্লিউ ব্রনসন রিডকে নিজেদের কোম্পানিতে সাইন করেছে, আর সেটা হলো একটা অস্ট্রেলিয়ান স্ট্রিট ফাইট ম্যাচ। এবার এটা কি এমন বড় ম্যাচ, সে তো স্ট্রিট ফাইট, মানে ব্যাপারটা তো একই ছিল, শুধু সামনে অস্ট্রেলিয়ান লাগিয়ে দাও আর অস্ট্রেলিয়ান স্ট্রিট ফাইট হয়ে যাবে। তো ক্রাউন জুয়েলের জন্য চ্যালেঞ্জ করে দেয়, আর রোমান রিংসও বলে টু ইজি ফর মি, মানে আমার জন্য এটা খুবই সহজ ব্যাপার, আই অ্যাকসেপ্ট।
এই বলার পর পল হেমন আর ব্রনসন রিড চলে যাচ্ছিল, তখন রোমান রিডস তাদেরকে একটু উস্কে দেয় আর মাইক নিয়ে বলে যে দেখো দুই ভীতু চলে যাচ্ছে। আর তখন ব্রনসন রিডের মাথা পুরো গরম হয়ে যায় আর তারপর ব্রনসন রিড রিংয়ে আসে। তারপর আমরা দেখতে পাই রোমান রিডস আর ব্রনসন রিডের মধ্যে একটা বিশাল ব্রল চলে আর সেই ব্রলে বলা যেতে পারে আজকে রোমান রিডসের আপার হ্যান্ড ছিল। এবার ডাব্লিউডাব্লিউ থিওরি তো এটাই বলে যে মেন ম্যাচের আগে মানে মেন ম্যাচের আগের এপিসোডে মানে র বা স্ম্যাকডাউন হোক, সেখানে যার আপার হ্যান্ড থাকে মেন ম্যাচে গিয়ে সে হেরে যায়। তার মানে কি রোমান রিডস হেরে যেতে চলেছে ক্রাউন জুয়েলে? সেটা নিয়ে প্রেডিকশন ভিডিওতে কথা বলবো, কিন্তু আজকে আপাতত এই ব্রলটাতে বলা যেতে পারে রোমান রিডসই জিতেছে। মানে রিং সাইডে অ্যাকশন চলেছে, রিংয়ের মধ্যে অ্যাকশন চলেছে, কিন্তু লাস্টে একটা সুপারম্যান পাঞ্চ দিয়ে বলা যেতে পারে আজকে রোমান রিডসেরই আপার হ্যান্ড ছিল। আর তারপর ব্রনসন রিডকে সে সেখান থেকে তাড়িয়ে দেয়, মানে তাড়িয়ে দেয় না, পুরো অফিসিয়ালসরা চলে আসে, তাদেরকে সেপারেট করা হয়, আলাদা করা হয়, আর এইভাবে আজকে ব্রলটা শেষ হয়। কিন্তু রোমান রিডসের কাজ আজকে এখানেই শেষ হয়ে যায়নি। রোমান রিডসের আরও কিছু রোল ছিল যেটা নিয়ে ধীরে ধীরে কথা বলবো এই ভিডিওতে, তো শুনতে থাকো তোমরা। এছাড়া আমরা রতে আমাদের ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন বেকি লিঞ্চ ভার্সেস ম্যাক্সিম ডুপ্রির মধ্যে আজকে একটা ম্যাচ দেখতে পেয়েছিলাম। এবার সত্যি কথা বলতে ম্যাচটায় না ম্যাক্সিম ডুপ্রি এক্সপেকটেশনের থেকে ভালো পারফর্ম করেছে। মানে ম্যাচটা অনেক ক্লোজ পিনফল ছিল, মানে অনেক সময় তো এরকম মনে হচ্ছে যে ম্যাক্সিম ডুপ্রি বেকি লিঞ্চকে হারিয়ে দেবে, আর অ্যাকচুয়ালি আজকে ম্যাক্সিম ডুপ্রি বেকি লিঞ্চকে হারিয়ে দিয়েছে। না না, পিনফল বা সাবমিশনের মাধ্যমে না, বেকি লিঞ্চ একটু বেশি ওভার কনফিডেন্ট হয়ে গেছিলো, আর তার ফলে বেকি লিঞ্চ যখন বাইরে অ্যানাউন্সার টেবিলে দাঁড়িয়েছিল তখন রেফারি 1 থেকে 10 অব্দি কাউন্ট করে ফেলে, আর বেকি লিঞ্চ কাউন্ট আউটের মাধ্যমে আজকে ম্যাক্সিম ডুপ্রির কাছে হেরে গেছে। কিন্তু যেইভাবেই হারুক না কেন ম্যাক্সিম ডুপ্রির কাছে বেকি লিঞ্চ হারছে, এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। আর এদের মধ্যে কী স্টোরি ডাব্লিউডাব্লিউ দেখাতে চাইছে সেটা দেখা তো ইন্টারেস্টিং হবেই। কিন্তু ইন্টারেস্টিং তো আরেকটা ব্যাপারে চলছে, যেটা হচ্ছে বেলির ক্যারেক্টার। তো আজকে লায়রা ভ্যালকাইরিয়া আর রক্সেন পেরেজের মধ্যে ম্যাচ ছিল, যেখানে বেলি লায়রা ভ্যালকাইরিয়াকে বলে যে আমি তো রিং সাইডে থাকবো। তো লায়রা ভ্যালকাইরিয়া জিজ্ঞাসা করে যাচ্ছে তোর মাইন্ডসেট এখন কেমন আছে, মানে তুমি এখন ফিল কেমন করছো? তো বেলি বলে আমি তো দুর্দান্ত ফিল করছি। তো লায়রা ভ্যালকাইরিয়া বলে ঠিক আছে তাহলে চলো রিং সাইডে। এবার বেলি আজকে লায়রা ভ্যালকাইরিয়া রিং সাইডে ছিল, আর এই ম্যাচও আমি বলবো যে বেলির একটা বিশাল বড় হাত ছিল। মানে রিং সাইডে তো ইন্টারফিয়ারেন্স হয়েছে, ওই দিক থেকে রক্সেন পেরেজের জন্য রাকেল রড্রিগুয়েজ যেমন ইন্টারফেয়ার করেছে, এদিক থেকে বেলিও ইন্টারফেয়ার করছিল। তো তাদের ইন্টারফিয়ারেন্সের পর আমরা দেখতে পাই যে যখন লায়রা ভ্যালকাইরিয়া আর কি রাকেল রড্রিগুয়েজের দিকে নজর দিচ্ছিল, সে সময় রক্সেন পেরেজ বেলির উপর অ্যাটাক করে, আর তখন বেলিকে বাঁচাতে গিয়ে লায়রা ভ্যালকাইরিয়া ডিস্ট্র্যাক্টেড হয়, আর সেই সময় রক্সেন পেরেজ সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আজকে লায়রা ভ্যালকাইরিয়াকে হারিয়ে দিয়েছে। তো এইখানে তো বেলির একটা হাত ছিল, মানে বলা যেতে পারে বেলিকে বাঁচাতে গিয়ে আর কি লায়রা ভ্যালকাইরিয়া হারলো। তো তারপর আমরা দেখতে পেয়েছিলাম বেলি আবার রেগে গেছিলো, বেলির ক্যারেক্টারে আবার একটা চেঞ্জ এসেছিলো, আর তারপর বেলি আর লায়রা ভ্যালকাইরিয়া ব্যাকস্টেজে গিয়ে রক্সেন পেরেজ আর ওই দিক থেকে রাকেল রড্রিগুয়েজের উপর অ্যাটাক করেছিল। তো সেটা বড় ব্যাপার না, এদের মধ্যে ফিউডটা কন্টিনিউ হবে, মেবি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য এই ফিউডটা যেতে পারে। কিন্তু হ্যাঁ, বেলির ক্যারেক্টারটা কিন্তু ইন্টারেস্টিং দেখাচ্ছে ডাব্লিউডাব্লিউ, এটা কোথায় যায় আর কোথায় লিড করে সেটা দেখার জন্য আমি অন্তত ইন্টারেস্টেড আছি। আর একটু আগেই বলছিলাম রোমান রিংসের রোল তো আজকে অনেক ছিল। তো আমরা ব্যাকস্টেজে আবার রোমান রিংস, জে উসো আর জিমি উসোর একটা সেগমেন্ট দেখতে পাই, যেখানে আর কি রোমান রিংস যখন আসছিল তখন জে উসো আর জিমি উসো তাকে বলে যে যা হয়েছে একদম ঠিক হয়েছে। ব্রনসন রিডকে যখন রোমান রিংস আর কি দেখবে ক্রাউন জুয়েলে, তখন আর কি জে উসো আর জিমি উসো তাকে সাহায্য করবে। রোমান রিংস বলে চিল, আমি ঠিক আছি, আমার কারো সাহায্যের দরকার নেই। আর বিশেষ করে জে উসোকে বলে তোর সাহায্যের তো আমার এই মুহূর্তে দরকারই নেই, তুই আগে নিজের কাজে ফোকাস কর, তুই না চ্যাম্পিয়নশিপের জন্য যাচ্ছিলি সেটার দিকে ফোকাস কর, এখন এইটা তোর কাছে মেন কাজ, আমাকে সাহায্য করা তোর কাছে মেন কাজ না। তো যে উসো ভাবে ঠিক কথা, আমার এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের দিকেই ফোকাস করা উচিত, আমি তো সেদিকেই যাচ্ছিলাম। তো যে উসো তো মেনে যায়, তারপর জিমি উসোকে রোমান রিংস বলে এখানে যা যা হচ্ছে, যা যা চলছে আমি কিন্তু সবই লক্ষ্য করছি, আর যে উসো যদি আমার কাছে অ্যাডভাইস নিয়ে থাকে তাহলে তাতে সমস্যা কোথায়? তো তখন জিমি উসোর মুখেও একটা মানে কি বলবো, একটা অদ্ভুত টাইপের একটা এক্সপ্রেশন ছিল, মানে সে বুঝতে পারছিল না এরপর কী বলা উচিত। কিন্তু এই যে জিমি উসো যে উসোর মানে কান ভাঙানোর চেষ্টা করছে যে তুই রোমান রিংসের মতো হয়ে যাস না, রোমান রিংসের অ্যাডভাইস শুনিস না, এইগুলো কিন্তু রোমান রিংসও খেয়াল করছে, সেটা আজকে রোমান রিংস জিমি উসোকে বুঝিয়ে দিয়েছিল। যাই হোক, এটা নিয়ে আরও কিছু হবে, সেটা নিয়ে একটু পরে কথা বলছি। কিন্তু তারপর আমরা একটা সেগমেন্ট দেখতে পাই যেখানে আমাদের বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ক বেরিয়ে আসে। তো সিএম পাঙ্ক সবার প্রথমে ক্রাউডকে থ্যাংক ইউ করে, এজিলির যেইভাবে রিটার্ন হয়েছে, যেইভাবে তারা ম্যাচটাকে জিতেছে সেটার জন্য ক্রাউডকে থ্যাংক ইউ বলে, যে ক্রাউডের জন্যই এটা পসিবল হয়েছে। তারপর সিএম পাঙ্ক মেন কথায় আসে আর বলে যে ক্রাউন জুয়েলে কোডি রোডস আর সেথ রলিন্সের ম্যাচ হবে ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপের জন্য। তো কোডি রোডসকে সিএম পাঙ্ক প্রমিস করেছে যে তার আর সেথ রলিন্সের মাঝখানে সিএম পাঙ্ক ঢুকবে না। কিন্তু যখন কোডি রোডসের সাথে আর কি সেথ রলিন্সের গল্প শেষ হয়ে যাবে আর সেথ রলিন্স পুরো ফ্রি হয়ে যাবে, তখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য সবার প্রথমে সিএম পাঙ্কই আসতে চলেছে। এই কথা বলতে বলতে সেখানে তাকে ইন্টারাপ্ট করে এল.এ. নাইট। আর এল.এ. নাইট ইন্টারাপ্ট করার পর আজকে একটা ভালো জিনিস হয় যে এল.এ. নাইট সিএম পাঙ্কের চোখের দিকে তাকিয়ে বলে
লুক ইন মাই আইস, হোয়াট ডু ইউ সি? তখন সিএম পাঙ্ক আবার ছন্দ মিলিয়ে বলে, এ পার্সন হু ইন্টারাপ্টস মি। তখন এলে নাইট বলে, বাস ছন্দ মিলিয়ে তুই ভালো বলেছিস, কিন্তু তোর মনে রাখা দরকার যে তুই প্রত্যেকবারই সেথ রলিন্সের কাছে হেরেছিস। তুই যখন সামার স্ল্যামে চ্যাম্পিয়ন হয়েছিলি, সেথ রলিন্স এসে মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করে তোকে হারিয়ে দিয়েছিল। এছাড়া ক্ল্যাশ অ্যাট প্যারিসেও তুই সেথ রলিন্সের কাছে পিন হয়েছিস, কিন্তু আমাকে সেথ রলিন্স এখনও পিন করতে পারেনি। তো নেক্সট ইন দ্য লাইন যদি কেউ হয়ে থাকে সেটা হলাম আমি, আর আমারই এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া দরকার, আর আমি এখনও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারিনি। আর সিএম পাঙ্কও তার একটু মজা নেয়। সিএম পাঙ্ক বলে, এসব কথা কে বলছে, যে কিনা এখনও একবারও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ধরেইনি। তখন এলে নাইট একটুখানি ইতস্তত বোধ করে, মানে সিএম পাঙ্কের সাথে মাইকে পেরে ওঠা তো সবার পক্ষে পসিবল না, কিন্তু এটাও এলে নাইট ছিল। তো এলে নাইট তারপর কামব্যাকে করে। এলে নাইট বলে যে হ্যাঁ, আমি এখনও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতিনি, কিন্তু আমি জিতবো, কারণ নেক্সট ইন দ্য লাইন আমি হতে চলেছি, আর আমি এরপর সেথ রলিন্সকে চ্যালেঞ্জ করতে চলেছি। তো তাদের মধ্যে কথা চলতে চলতে সেখানে চলে আসে জে উসো। জে উসো মাঝখানে এটাই বলতে এসেছিলো যে তোরা কি বলছিস, আমি এখন আমার চ্যাম্পিয়নশিপের জন্য রিম্যাচই পাইনি, তো তোরা কি করে আগের থেকে মানে নেক্সট ইন লাইন হয়ে যেতে পারিস? তো তখন এলে নাইট আর জে উসোর মধ্যে তো মানে একটা মানে ঝামেলা চলছেই। তো এলে নাইট বলে যে তুই তো রিম্যাচ পাসনি, তো কী হয়েছে, আমি নেক্সট ইন দ্য লাইন, আমাকে টপকেই তোকে যেতে হবে। এইসব বলতে বলতে আমরা দেখতে পাই সেখানে জিমি উসো চলে আসে, কারণ এলে নাইট বলে তোর এখন ফোকাস করা উচিত ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপে, তুই ট্যাগ টিমের থেকে বেশি কিছু না, তোর হয়তো সব থেকে মানে উঁচু পর্যায়ে যেটা যেতে পারে সেটা হচ্ছে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ যেটা, তোর সেখানেই ফোকাস করা উচিত। তো এই বলতে বলতে আমরা দেখতে পাই সেখানে জিমি উসো চলে আসে, কিন্তু সেই সময় আমরা দেখতে পাই জে উসো এলে নাইটের উপর অ্যাটাক করে দেয়, আর এলে নাইটের অবস্থা খারাপ হয়ে যায়। তো সিএম পাঙ্ক বলে যে দেখ, আমি জানি বা আমি আশা করছি তোরা এখানে আমার জন্য আসিস নি, তোরা এখানে এলে নাইটের জন্য এসেছিস, আর আমাদের মধ্যে সব কিছু ঠিকই আছে, কিন্তু একটা কথা মনে রাখ যে উসো, তোর যদি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য যেতে হয় তোকে লাইনে দাঁড়াতে হবে, আর সেই লাইনটা শুরু হচ্ছে আমার থেকে। তো জে উসো তখন সিএম পাঙ্কের উপরও মানে অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু জিমি উসো কোনোভাবে তাদেরকে বাঁচিয়ে নেয়, মানে ঠেকিয়ে নেয়। কিন্তু জিমি উসোকে সরিয়ে দিয়ে সিএম পাঙ্ক জে উসোর উপর অ্যাটাক করে দেয়, আর সেটা জিমি উসোর ভালো লাগে না। তখন জিমি উসো সিএম পাঙ্ককে একটা সুপার কিক মেরে দেয়। এর ফলে কি হয়, এর ফলে আজকে রয়্যাল মেইন ইভেন্টের জন্য একটা ট্যাগ টিম ম্যাচ অফিসিয়াল হয়ে যায়, যেখানে একটা টিমে থাকবে জে উসো আর জিমি উসো, মানে আমাদের দি উসোস, আর একটা টিমে থাকবে সিএম পাঙ্ক আর এল এ নাইট। আর এটাও বলা যেতে পারে রোমান রিংসের অ্যাডভাইসেই হচ্ছে, কারণ রোমান রিংস জে উসোকে জিজ্ঞাসা করেছিল যে এখন সবার মুখে কার নামের চর্চা হচ্ছে, তখন জে উসো বলেছিল সিএম পাঙ্কের, রোমান রিংস বলেছিল আমি চাই তোর নামের চর্চা হোক। আর হয়তো জে উসো সেটার জন্য এসেছিল, কিন্তু এখানেও দেখে বোঝা যাচ্ছিল যে জে উসো আর জিমি উসোর মধ্যে এখনও কিছু কমিউনিকেশন গ্যাপ আছে, বা তাদের মধ্যে সব কিছু সেম পেজে নেই। আর এটা নিয়ে আরও কিছু ডেভেলপমেন্ট ছিল, যেটা নিয়ে একটু পরে আবারও কথা বলছি। এছাড়া আমরা কাইরি সেন ভার্সেস ইয়োস্কাইয়ের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। এবার এই ম্যাচটা করার ইচ্ছা না তো কাইরি সেনের ছিল, না তো ইয়োস্কাইয়ের ছিল। আর কাইরি সেন তো বলছিলই বারবার আসুকাকে যে আমি এই ম্যাচটা করতে চাই না, কিন্তু বলা যেতে পারে আসুকার জুলুমে এই ম্যাচটা আজকে অফিসিয়াল হয়, আর তাদেরকে এই ম্যাচে কম্পিট করতে বাধ্য করা হয়। আর এই ম্যাচে তো আসুকার ইন্টারফিয়ারেন্স ভরে ভরে ছিল, আর বলা যেতে পারে আসুকার কারণেই আজকে চিটিং করে কাইরি সেন ইয়োস্কাইকে হারিয়ে দিয়েছে। কারণ ম্যাচের শেষে আমরা দেখতে পাই আসুকার কি হেল্প করে ইয়োস্কাইকে, কাইরি সেনকে মানে হেল্প করে কাইরি সেনকে ইয়োস্কাইকে পিন করার জন্য। আর ম্যাচের শেষে আমরা দেখতে পাই যখন আর কি ইয়োস্কাই হেরে যায় ম্যাচটায়, তখন আসুকা আর কাইরি সেন মিলে ইয়োস্কাইয়ের উপর আবার অ্যাটাক করে। আর আজকে ইয়োস্কাইকে বাঁচানোর জন্য রিয়া রিপ্লি ছিল না, কারণ রিয়া রিপ্লি হয়তো আগেই তার দেশ অস্ট্রেলিয়াতে বেরিয়ে গেছে, আর সামনে শনিবারই হচ্ছে ক্রাউন জুয়েল, আর সেখানেই হয়তো রিয়া রিপ্লি আর কি ইয়োস্কাইকে সাহায্য করবে, কারণ তাদের মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ হতে চলেছে। তো এই ছিল তাদের মধ্যে গল্প। এবার ইয়োস্কাইয়ের সাথে তো আসুকা আর কাইরি সেনের সম্পর্ক পুরোপুরি ভেঙে গেছে, বিশেষ করে আসুকা আর ইয়োস্কাইয়ের মধ্যে তো সম্পর্ক পুরোপুরি শেষ, আর বলা যেতে পারে কাইরি সেন মাঝখান থেকে ফেসে গেছে। এবার দেখা যাক ক্রাউন জুয়েলে কী হয়। কিন্তু এছাড়া আমরা একটা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচও দেখেছিলাম। এবার হচ্ছে আর 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ হবে না, এটা আবার হতে পারে নাকি? 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ তো হবেই, যেখানে একটা টিমে ছিল এজে স্টাইলস, ড্রাগন লি আর পেন্টা, আর একটা টিমে ছিল জাজমেন্ট ডে। এবার জাজমেন্টের মধ্যে আর কি ফিন ব্যালার, ওই দিক থেকে আমাদের জেডি ম্যাকডোনা আর ডার্টি ডমিনিক মিস্টেরিও। এবার এটাও ভালো ম্যাচ চলছিল। এই ম্যাচের শেষে যে টার্নিং পয়েন্টটা আসে সেটা আমরা তখন দেখতে পাই যখন আর কি ডমিনিক মিস্ট্রিও পুরো মোমেন্টামে ছিল, কিন্তু সেই সময় রুসেভের ইন্টারফিয়ারেন্স হয় এই ম্যাচে। আর রুসেভকে দেখে তো মানে ডমিনিক ভাবে কি নাকি ভূত দেখে নিয়েছে। ডমিনিক তো পালানোর চেষ্টা করে, কিন্তু রুসেভ তাকে ধরে নেয়। কিন্তু ওই দিক থেকে পেনটা এসে হয়তো ডমিনিকের উপরই অ্যাটাক করার চেষ্টা করছিল, কিন্তু সেই অ্যাটাকটা লেগে যায় রুসেভের গায়ে, আর রুসেভ ঢের হয়ে যায়। আর রুসেভের যখন খেলা শেষ হয়ে যায় সেখান থেকে আর কি ডমিনিক পালিয়ে যায়, কিন্তু পালিয়ে যাওয়ার আগে সে জেডি ম্যাকডোনাকে ট্যাগ করে গেছিলো। তো জেডি ম্যাকডোনা রিংয়ে আসে, আর এজে স্টাইলস জেডি ম্যাকডোনাকে হারিয়ে দিয়ে তাকে পিন করে তার টিমের জন্য এই ম্যাচটা জিতে যায়। আর ম্যাচটা জিতে যাওয়ার পর এজে স্টাইলস একটু প্রোমো কাট করে জনসিনাকে নিয়ে, যেহেতু তার আর জনসিনার মধ্যেও ক্রাউন জুয়েলে ম্যাচ হতে চলেছে। তো এজে স্টাইলস বলে এই ম্যাচটার কোনো গল্পের দরকার নেই,
দুজন যারা শেষবারের মতো মুখোমুখি হচ্ছে, আর আমরা যা করব, যা করে দেখাবো, রিংয়ে করে দেখাবো, আর এটা হবে একটা কিক অ্যাস। এই বলে আজকে এজে স্টাইলস তার প্রোমো শেষ করে আর বলে দেয় যে তার আর জন সিনার ম্যাচের জন্য কোনো গল্পের দরকার নেই। আর গল্প দেখাবেই বা কী করে, কারণ এর মাঝখানে জন সিনার কোনো অ্যাপিয়ারেন্সই ছিল না। ডিরেক্ট আমরা জন সিনা এজে স্টাইলসের ম্যাচ ক্রাউন জুয়েলেই দেখতে পাবো। তো এরপর কথা বলা যাক আজকে রয়ের মেইন ইভেন্টের। এবার মেইন ইভেন্টের আগে আমরা রোমান রিংস, জে উসো, জিমি উসোর আরেকটা সেগমেন্ট দেখতে পাই, যেখানে আর কি জে উসোকে রোমান রিংস একটু মোটিভেট করে, আর জিমি উসো রোমান রিংসকে বলে যে দেখ তুই কী করার চেষ্টা করছিস আমি কিন্তু দেখতে পাচ্ছি। আর এখন জে উসো আর নিজের মতো কথাবার্তা বলছে না, জে উসো এখন অনেকটা তোর মতো কথাবার্তা বলছেন। আমি চাই না যে উসো তোর মতো হয়ে যায়, কারণ তুইও জানিস যে উসো তোর থেকে আলাদা, আর যে উসো অনেকটা আমার মতো, তো সেই কারণে আমাদেরকে একসাথে থাকতে দে, আমাদের টিমটাকে তুই ভাঙিস না। তো রোমান রিংস বলে যে দেখ ভাই, জবের থেকে যে উসো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটা জিতে গেছিলো না, তবের থেকে যে উসো অনেকটা আমার মতো হয়ে গেছে, আর বলা যেতে পারে অনেকটা তোর থেকে আলাদা হয়ে গেছে। তাই তুই যদি সত্যি তোর ভাইকে হেল্প করতে চাস, এটাই ভালো হবে, তুই ওর রাস্তায় নাক গলাস না, বা তুই ওর মাঝে নাক গলাস না। তো এই অ্যাডভাইসটা আজকে রোমান রিংস জিমি উসোকে দেয়। তো দেখে মনে হচ্ছে যে উসো আর জিমি উসোর মধ্যে সব কিছু ঠিকঠাক চলছে না, আর এদের মধ্যে কোনো একটা ঝামেলা মানে সামনে আসতে চলেছে। তো তারপর আমরা দেখতে পাই আজকে রয়ের মেইন ইভেন্ট, যেখানে ট্যাগ টিম ম্যাচটা ছিল। এবার ম্যাচে তো একদিকে মানে সিএম পাঙ্ক আর এলে নাইট যারাও সেম পেজে সেইভাবে নেই, আর ওই দিক থেকে যে উসো জিমি উসোর মধ্যে সব কিছু ঠিকঠাক চলছে না, কিন্তু তবু ম্যাচটা ভালো ছিল। কিন্তু এই ম্যাচের শেষে আমরা দেখতে পাই যে উসোসদেরকে এই ম্যাচে হেরে যেতে হয়, কারণ ওই দিক থেকে সিএম পাঙ্ক জিমি উসোকে একটা গো টু স্লিপ লাগিয়ে দেয়। তো জিমি উসোর খেলা শেষ হয়ে যায়, তারপর জে উসোকেও একটা গো টু স্লিপ লাগিয়ে দিয়েছিল, কিন্তু জে উসোকে যখন সিএম পাঙ্ক পিন করতে যেত তার আগেই আমরা দেখতে পাই এলে নাইট আর কি সিএম পাঙ্ককে ট্যাগ করে দেয়। ট্যাগ করে আর কি সিএম পাঙ্ক যেখানে ম্যাচটা জিততে পারতো, সেখানে সিএম পাঙ্কের বদলে এলে নাইট জে উসোকে পিন করে ম্যাচটা জিতে যায়, আর একটা স্টেটমেন্ট দিয়ে দেয় যে নেক্সট নাম্বার 1 কন্টেন্ডার যে হতে চলেছে ফর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ সেথ রলিন্সের, সেটা এলে নাইটই হতে চলেছে। মানে এখন লাইনে সব থেকে আগে দাঁড়িয়ে আছে এল এ নাইট। তো এখানেও বলা যেতে পারে অনেকটা জিমি উসোর কারণেই যে উসোকে হারতে হয়েছে, যেহেতু তারা ট্যাগ টিমে ছিল আর তাদের মধ্যে আর সেই ট্যাগ টিম বন্ডিংটা আগের মতো নেই। তো আমার মনে হচ্ছে যে উসো আর জিমি উসোর মধ্যে একটা ঝামেলা লাগতে চলেছে, আর এর মাঝখানে রোমান রিংস একটা ভাইটাল রোল প্লে করবে। তো দেখা যাক, এই স্টোরিটাও ইন্টারেস্টিং চলছে। এবার কি এখানে যে উসোর হিল টার্ন হবে, নাকি মাঝখান থেকে জিমি উসো হিল টার্ন করবে, সেটা দেখা বেশি ইন্টারেস্টিং হবে। তো ক্রাউন জুয়েলের জন্য ডাব্লিউডাব্লিউ আজকে মোটামুটি বিল্ড করার চেষ্টা করেছে, আর আমি বলবো যে মেন ইভেন্টটা খুব একটা যে পাওয়ারফুল মেন ইভেন্ট ছিল তা না, কিন্তু রয়ের এপিসোড আজকে ঠিকঠাক চলেছে বলা যেতে পারে। রোমান রিংসের ম্যাক্সিমাম ইউজ আজকে করার চেষ্টা করা হয়েছে, মানে শুধুমাত্র শেষে এসে রোমান রিংস অ্যাটাক করেননি, এইটা দেখে ভালো লাগছে। আর বলা যেতে পারে একটা দেখার মতো রয়ের এপিসোড আজকে ছিল, মানে খুব একটা খারাপও না খুব একটা ভালোও না, মানে ডাব্লিউডাব্লিউ এখন যে লেভেলে চলছে সেদিক থেকে দেখতে গেলে একটা মোটামুটি রয়ের এপিসোড আজকে ছিল। কিন্তু তোমাদের র কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আজকে বলতে পারো। আর ক্রাউন জুয়েলকে নিয়ে তো ভিডিও আসবে সামনে, আর এবার থেকে রেগুলার থাকারই চেষ্টা করব আমি। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিয়েছো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েছো, আর তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।